গল্পটা শুরু হয় একটা অন্ধকার রাতে। একটা গির্জার ভিতরে একটা মৃতদেহ পাওয়া যায়, কিন্তু এটা সাধারণ মৃতদেহ না। মৃতদেহটার পরনে সোনার রঙের পোশাক ছিল, মুখে শান্তি ভাব ছিল এবং বুকের ভিতর দিয়ে একটা তলোয়ার ঢোকানো ছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, মৃতদেহের শরীর থেকে সোনালি ডানা বের হয়ে এসেছিল। দেখে মনে হচ্ছিল যেন একজন ফেরেশতা স্বর্গ থেকে নেমে এসেছে। এই ধরনের খুন কিন্তু নতুন কিছু না, 5 বছর আগেও এরকম খুন হয়েছিল। সেই খুনিকে সবাই শিল্পী নামে চিনত, কারণ সে মৃতদেহগুলোকে শিল্পকর্মের মতো সাজাত। কিন্তু 5 বছর আগেই পুলিশ তাকে ধরে জেলে পুরে দিয়েছিল। তাহলে এখন এই খুন কে করছে? পুলিশ ভাবল হয়তো কেউ একজন সেই শিল্পী নকল করছে, হয়তো কেউ তার ভক্ত যে একই রকম খুন করছে। কিন্তু পুলিশ কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না। তারপর আরেকটা মৃতদেহ পাওয়া গেল, একই রকম সাজানো। পুলিশ প্রধান তখন একটা সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, চলো জেলে গিয়ে সেই শিল্পীর সাথে কথা বলি, হয়তো সে কিছু সাহায্য করতে পারবে। তার সাথে কথা বলার জন্য পুলিশ প্রধান মেরি নামের একজন গোয়েন্দাকে পাঠালেন। কিন্তু জেক নামের আরেকজন পুলিশ অফিসার এটা মোটেই পছন্দ করল না। সে রেগে গিয়ে টেবিলে হাত মেরে অফিস থেকে বেরিয়ে গেল। জেক কেন এত রেগে গেল? কারণ 5 বছর আগে যে সেই শিল্পীকে ধরেছিল, সেই ব্যক্তিই ছিল জেক। জেক বলল সে শিল্পী 6 জন মহিলাকে খুন করেছিল, কিন্তু আসলে আরও একজন ছিল। 7ম জন ছিল জেকের সহকর্মী জিক। জেক আর জিক একসাথে সেই শিল্পীকে ধরতে গিয়েছিল, কিন্তু রাস্তায় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জেক কিছুক্ষণ জ্ঞান হারিয়ে ফেলে। যখন যে জ্ঞান ফিরে পেল, সে দেখল জিক সেই শিল্পীর পাশে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করে জিক নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল এবং মরে গেল। জেক মনে করে যে শিল্পী জিকের মাথায় কিছু ঢুকিয়ে দিয়েছিল, তাই জিক এমন করেছিল। আর জেক ভয় পাচ্ছিল যে মেরির সাথেও একই ঘটনা ঘটতে পারে। যাই হোক, মেরি জেলে গিয়ে শিল্পীর সাথে দেখা করল। শিল্পী খুব শান্ত ছিল এবং যেন সে আগে থেকেই জানত যে মেরি আসবে। সে বলল ডানাওয়ালা কেউ একজন তাকে বলে দিয়েছে। মেরি এই কথা পাত্তা দিল না এবং সরাসরি জিজ্ঞেস করল নকল নবিশের কথা। শিল্পী বলল যে তার কাজের ছবি ইন্টারনেটে আছে, তাই যে কেউ নকল করতে পারে। কিন্তু মেরি বলল যে মৃতদেহ সংরক্ষণের যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটা পুলিশের গোপন ফাইলে ছিল। তার মানে নকল নবিশ হয়তো শিল্পীর কোনো পরিচিত। শিল্পী বলল সে সাহায্য করবে, কিন্তু একটা শর্তে, তার আগের সব শিল্পকর্মের ছবি তার জেলের ঘরে নিয়ে যেতে হবে। মেরি রাজি হয়ে গেল। ফেরার পথে জেক কফি কিনতে একটা দোকানে থামল। মেরি তখন জেকের গাড়ির পিছনের দিক দেখল। সেখানে একটা ক্রস, কিছু ওষুধের বোতল এবং একটা ধর্মীয় বই পেল। হঠাৎ একজন বাসাহীন লোক এসে হাজির হলো। সে মেরির হাতের বইটার দিকে বারবার ইশারা করছিল, যেন কিছু বলতে চাইছিল। মেরি ভয় পেয়ে গাড়ির দরজা লক করল এবং বন্দুক বের করল। সেই বাসাহীন লোক তখন চলে গেল। পুলিশ স্টেশনে ফিরে করোনার বললেন যে মৃতদেহে কোনো আঙুলের ছাপ নেই। এদিকে শিল্পী মেরির দেওয়া কাগজপত্র দেখে কিছু একটা বুঝতে পারল। সে একজন জেল প্রহরীর মাধ্যমে মেরিকে জিজ্ঞেস করল যে করোনার কি মৃতদেহের ডানা কেটে ফেলেছিল। সে বলল ডানাগুলো খুবই গুরুত্বপূর্ণ। মেরি তখনই মর্গে ছুটে গেল এবং কাঁচি দিয়ে সোনালি ডানাগুলো কেটে ফেলল। ভিতরে একটা নেইল পলিশের ব্রাশ পেল। মেরি চিনতে পারল এটা এমন একটা কোম্পানির যেটা অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। যদিও একটা নেইল পলিশের ব্রাশ তেমন কোনো বড় সূত্র না, মেরি প্রধানকে বলল যে সে শিল্পীর সাথে আরও কথা বলতে চায়। কিন্তু জেক বলল যে তারা নকল নবিশকে খুঁজুক, কারণ মাত্র 2 সপ্তাহ পরেই শিল্পীর ফাঁসি হবে। জেক চলে যাওয়ার পর মেরি প্রধানকে জিজ্ঞেস করল যে 5 বছর আগে আসলে কি হয়েছিল। প্রধান বললেন যে জেক আর জিক রাস্তায় শিল্পীকে ধরতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। গাড়িতে আগুন লেগেছিল। জেক বেঁচে গিয়েছিল, কিন্তু জিক সেখানেই মরে গিয়েছিল। খুব সাধারণ ঘটনা, কিন্তু জেক তো বলেছিল যে জিক নিজেকে আগুন ধরিয়ে মেরেছিল। প্রধান বলছেন জিক গাড়ি অ্যাক্সিডেন্টে মরেছিল। তাহলে কোনটা সত্যি? আর মেরি জেকের গাড়িতে মানসিক রোগের ওষুধ দেখেছিল। হয়তো জেকের মাথায় আঘাত লেগেছিল এবং সে হ্যালোসিনেশন দেখছে। এরপর দেখা গেল একজন জেলে মাছ ধরতে গেছে, কিন্তু সে দেখল তার নৌকার দড়ি কেটে দেওয়া হয়েছে। কুয়াশার ভিতর হঠাৎ একটা কালো ফেরেশতা দেখা দিল। এটা আসলে তৃতীয় খুন ঘটছিল। মাত্র 3 দিনে 3টা খুন হয়ে গেছে। তৃতীয় মৃতদেহের নখের নিচে একটা কম্পাসের কাঁটা পাওয়া গেল। জিক দেখেই চিনতে পারল এটা তার পুরনো সহকর্মী জিকের কম্পাসের কাঁটা। জিক সবসময় এই কম্পাস সাথে রাখত, কিন্তু জিক মরে যাওয়ার পর তার স্ত্রী কখনো এই কম্পাস খুঁজে পায়নি। জেক মনে করে যে নেইল পলিশের ক্যাপ এই কাঁটার দিকে ইঙ্গিত করছে, আর এই কাঁটা হয়তো পরবর্তী শিকারের সূত্র।
কিন্তু এটা ঠিক কি বোঝাচ্ছে সেটা বুঝতে পারছিল না। ওই রাতে জেক বাথটাবে শুয়ে পুরনো ঘটনা নিয়ে ভাবছিল। যদি জেকের স্মৃতি ঠিক হয় তাহলে জিক অনেক বছর আগে নিজেকে আগুন ধরিয়ে মেরেছিল, কিন্তু এর মানে কি? ওদিকে রাস্তায় একটা ছায়া দেখা গেল। নকল নবিশ আবার খুন করতে যাচ্ছে। মেরি তার বয়ফ্রেন্ডের সাথে রাতের খাবার খাচ্ছিল। তার বয়ফ্রেন্ড খুব ধর্মীয় মানুষ ছিল। খাওয়ার পর হঠাৎ অন্য রুম থেকে কাঁচ ভাঙার শব্দ আসলো। মেরি বন্দুক নিয়ে দেখতে গেল। জানালা ভেঙে কেউ ঘরে ঢুকেছিল। একটা ছায়া হঠাৎ এসে মেরির গলা চেপে ধরল। এটা ছিল সেই বাসাহীন লোক যার সাথে সে আগে দেখা করেছিল। মেরি পুলিশকে ডাকলো। তার বয়ফ্রেন্ড জিজ্ঞেস করলো, এই কি সেই খুনি যাকে তুমি ধরছ? তখনই জেক একটা ফোন পেল। চতুর্থ শিকার পাওয়া গেছে। মেরিকে তার বয়ফ্রেন্ডকে রেখে জেকের সাথে যেতে হলো। ক্যামেরা তখন মেরির বয়ফ্রেন্ডের মুখে জুম করলো। তার চোখের দিকে তাকিয়ে মনে হলো কিছু গোলমাল আছে, হয়তো সেই খুনি। চতুর্থ মৃতদেহ একটা জাদুঘরে পাওয়া গেল। এবার ডানাগুলো ছিল লাল রঙের এবং মাথায় অনেকগুলো সুই ঢোকানো ছিল। জাদুঘরের সিসিটিভি ক্যামেরা 5 ঘন্টা বন্ধ ছিল, তাই পুলিশ কোনো ভিডিও পায়নি। মৃতদেহের পায়ের কাছে মেরি একটা কম্পাস পেল যেটার কাঁটা নেই। জেক তাড়াতাড়ি আগের শিকারের কাঁটা নিয়ে আসলো। কাঁটাটা পুরোপুরি ফিট করে গেল। কাঁটাটা কাঁপতে কাঁপতে জানালার পাশে একটা ছবির দিকে ইশারা করলো। ছবিতে একটা ছোট মূর্তি বাইরে উকি দিচ্ছিল। ছবির পিছনে লেখা ছিল নাহিরি দৃশ্য। আরও মজার ব্যাপার হলো জিক মরার আগে জেককে একটা মেসেজ পাঠিয়েছিল। সেই মেসেজে একটা 16 শতকের বইয়ের ছবি ছিল এবং সেই বইয়ে এই একই বাক্যের কথা লেখা ছিল। জেক বলল সে বইটা অনেকবার দেখেছে কিন্তু কখনো বুঝতে পারেনি জিক কি বলতে চেয়েছিল। তারপর জেক মেরিকে একজন পুরোহিতের ফ্যান সাইনিং ইভেন্টে নিয়ে গেল। জেক পুরোহিতকে বলল যে সে মনে করে মেরি হয়তো ভূতে পাওয়া এবং জিজ্ঞেস করল পুরোহিত সাহায্য করতে পারবে কিনা। মেরি রেগে গিয়ে বেরিয়ে গেল। জেক বলল, জিক মরে যাওয়ার পর থেকে আমি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছি। আমার মনে হয় তুমি আর শিল্পী দুজনেই সাধারণ মানুষের থেকে আলাদা। আমি দেখতে চাই এর কোনো প্রমাণ আছে কিনা। মেরি রেগে গিয়ে বলল, আমি শুধু একজন খুনিকে ধরছি। এই ভূত প্রেতের ব্যাপারগুলো মিশায়ও না, এগুলো ঠিক না। তুমি যদি শিখতে চাও তোমার ফ্রি টাইমে শেখো, আমার কাজে এসে বাধা দিও না। মনে হচ্ছিল যে পাগল হয়ে যাচ্ছে। সে কি সত্যি পাগল নাকি কেউ তার মাথায় কিছু ঢুকিয়ে দিয়েছে? শীঘ্রই নকল নভিশ 5ম শিকার খুঁজে পেল। একজন মহিলা জঙ্গলে ঘোড়ায় চড়ছিলেন। তিনি সামনে কিছু দেখলেন। নেমে কাছে গিয়ে দেখলেন একটা ফাঁদে একটা পায়রা আটকে আছে। তিনি দয়া করে পাখিটাকে ছেড়ে দিলেন। ওদিকে শিল্পী জেলের বিছানায় শুয়ে মৃগীরোগের মতো কাঁপছিল। মনে হলো সে বুঝতে পারছে যে নকল নবিশ আবার খুন করছে। এবার নকল নবিশ মৃতদেহটা প্রদর্শন করেনি, বরং শিকারের একটা ছবি সরাসরি পুলিশ স্টেশনে পাঠিয়েছিল। যাকে ধরা হয়েছিল সে ছিল এলাকার গভর্নর। মনে হলো নকল নবিশ পুলিশকে নিয়ে মজা করছে। পুলিশ প্রধান ভাবলেন যে শিল্পী আর নকল নবিশের মধ্যে নিশ্চয় যোগাযোগ আছে, না হলে শিল্পী এত নিখুঁত সূত্র কিভাবে দিচ্ছে? হয়তো তারা কোনো গোপন কোড ব্যবহার করে কথা বলছে। তাই প্রধান শিল্পীর পুরনো সব শিল্পকর্ম ভালো করে দেখার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তার একটা অজুহাত তৈরি করে শিল্পীকে তার ঘর থেকে বের করলো। তারপর একটা বড় দল পাঠিয়ে তার জিনিসপত্র তল্লাশি করলো। কিন্তু একজন চালাক খুনি পুলিশের জন্য সূত্র রেখে যাবে না। অসামান্যভাবে তারা কিছুই পেল না, শুধু শিল্পীকে রাগিয়ে দিল। শিল্পী বলল, মেরি, তুমি জানো আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, তাদের না। এখন তুমি আমাকে ঠকিয়ে তাদের আমার জিনিস ঘাটার সুযোগ দিয়েছো। তুমি কিভাবে আশা করো আমি তোমাকে বিশ্বাস করব? স্পষ্ট যে শিল্পী মেরিকে পছন্দ করত। মেরি অনুরোধ করলে এবং শিল্পী আরেকটা সূত্র দিতে রাজি হলো। সে বলল নকল নবিশ রেনেসার ছবি নকল করতে পারে এবং একটা দোকানের নাম বলল যেখানে নকল ছবি পাওয়া যাবে। মেরি আর জেক দোকানে গিয়ে নিশ্চিতভাবে সেই ছবি পেল। জেক ছবিটা নিয়ে স্টেশনে ফিরতে চাইল, কিন্তু বাইরে আসতেই সেই বাসাহীন লোক আবার হাজির হলো। এবার তার হাতে বন্দুক ছিল এবং সে মেরিকে আক্রমণ করল। মেরি তাকে ধাওয়া করে কোণঠাসা করল। লোকটা বলল, আমি তোমাকে আগে একটা সুযোগ দিয়েছিলাম। তারপর ঘুরে লাফ দিয়ে নিজেকে মেরে ফেলল। তার হঠাৎ এমন আচরণ সবাইকে অবাক করে দিল। এরপর জানা গেল যে সেই বাসাহীন লোক একসময় মানসিক হাসপাতালে নার্স হিসেবে কাজ করত, যেখানে শিল্পীকে রাখা হয়েছিল। 1 বছর আগে তাকে ওষুধ চুরি করার জন্য চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রধান ভাবলেন হয়তো লোকটা নকল নবিশকে সাহায্য করছিল। ওদিকে ফরেন্সিক টিম ছবিতে একজন মহিলার আঙুলের ছাপ পেল। মজার ব্যাপার হলো এই মহিলা আগে পুলিশ স্টেশনে একটা অভিযোগ দিয়েছিল। দল তাড়াতাড়ি মহিলার বাড়িতে পৌঁছালো, কিন্তু অদ্ভুতভাবে মনে হলো অনেক বছর ধরে সেখানে কেউ থাকে না। আরও অদ্ভুত ছিল ভিতরে যা পাওয়া গেল, একটা ধুলোয় ঢাকা মূর্তি। তদন্ত করে জানা গেল যে এটা ছিল শিল্পীর ছোটবেলার বাড়ি। ভিতরের মূর্তিটা আসলে তার মায়ের। দেখা গেল যে ছোটবেলায় শিল্পী পৌরাণিক ছবির প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু তার মা সেগুলো ঘৃণা করতেন এবং দেখলেই ছিঁড়ে ফেলতেন।
একবার তর্কের সময় তার মা দুর্ঘটনাক্রমে ছোট শিল্পীকে ধাক্কা দেন, তার মাথায় আঘাত লাগে এবং মাথার ভিতরে রক্ত জমে যায়। শিল্পী মাঝে মাঝে মৃগী রোগে ভুগতেন, কিন্তু কিছুক্ষণ পর ঠিক হয়ে যেত। দশকের পর দশক এভাবেই চলছিল। এখন পুলিশ আর শিল্পীর সাথে খেলা করতে চাইল না, তারা মেরিকে তার সাথে কথা বলার জন্য তার পাঠালো। তারের মাধ্যমে পুলিশ শুনতে পারবে কি কথা হচ্ছে। তারা চাইল নকল নবিশের ঠিক জায়গা জানতে। শিল্পী যেন তাদের পরিকল্পনা জানতেন। তিনি মেরিকে নকল নবিশ কোথায় আছে বললেন, কিন্তু একটা শর্ত ছিল, মেরিকে তার সাথে 10 মিনিট কথা বলতে হবে। এই সময় শিল্পী মেরির একটা মূর্তি বানাতে চাইল। কাজ করার সময় শিল্পী মেরিকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার আশেপাশের মানুষকে সম্মান করো, যেমন তোমার ধর্মীয় বয়ফ্রেন্ডকে? এই কথা শুনে মেরির মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু সে শান্তভাবে বলল যে তারা দুজনেই প্রেমে পড়েছিল। শিল্পী আবার জিজ্ঞেস করলেন, সত্যি তুমি কি মনে করো সে তোমাকে সত্যি ভালোবাসে? এই প্রশ্ন মেরিকে খুব কষ্ট দিল এবং সে কাঁদতে শুরু করলো। হয়তো তার নিজেরও সন্দেহ ছিল। মেরির আবেগ নিয়ে খেলার করার পর শিল্পী অবশেষে নকল নবিশের জায়গা বলে দিলেন। তারে যুক্ত হয়ে শুনছিল যে দলটি, তারা তাড়াতাড়ি সেই ঠিকানায় রওনা দিল। শুধু জেক চুপচাপ মেরির বেরিয়ে আসার অপেক্ষা করছিল। শিল্পী মেরিকে তার বানানো মূর্তিটা দিলেন। মেরি আর জেক তারপর নকল নবিশকে ধরতে রওনা দিল। কিন্তু পথে তারা দল থেকে একটা ফোন পেল। এটা ভুল ঠিকানা ছিল, বাড়িটা একজন নিরপরাধ বৃদ্ধ দম্পতির। মেরি হঠাৎ কিছু একটা বুঝতে পারল। সে পাগলের মতো তার হাতের মূর্তিটা ভাঙতে লাগলো। নিশ্চিতভাবে ভিতরে একটা কাগজের টুকরো লুকানো ছিল, যেখানে আসল ঠিকানা লেখা। জেক তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে দিল এবং তারা শীঘ্রই একটা পরিত্যক্ত বাড়িতে পৌঁছালো। ভিতরে যা তারা দেখল তা তাদের হতবাক করে দিল। মেরির ছবিগুলো দেয়াল জুড়ে লাগানো। স্পষ্ট হয়ে গেল যে মেরি ছিল খুনির শেষ টার্গেট। জেক মেরিকে সেখানে রেখে বাইরে সাহায্য ডাকতে চলে গেল। মেরি নিচ থেকে শব্দ শুনতে পেল এবং তাড়াহুড়ো করে মেঝের তক্তা তুলে ফেলল। যেমনটা ভাবা হয়েছিল, গভর্নর নিচে আটকা পড়েছিলেন। যেই মেরি তাকে বের করতে যাচ্ছিলেন, একটা ছায়া পাশ দিয়ে চলে গেল। মেরি তার পিছু নিল, কিন্তু তার বিশাল ধাক্কা লাগলো যখন দেখল সেই ব্যক্তি ছিল জেক। জেককে অন্য মানুষ মনে হচ্ছিল। সে ভয়ঙ্করভাবে বলল, আমি জেক, কিন্তু জেক নই। খুনি আমার মনে আছে। কোনো জেল এমন কাউকে আটকে রাখতে পারে না যার মন মুক্ত। সেই মুহূর্তে শিল্পী তার বিছানায় কাঁপছিলেন, হাতে জেকের একটা স্কেচ নিয়ে। দেখা গেল যে শিল্পীর মাথায় আঘাত লাগার পর তার একটা অদ্ভুত ক্ষমতা তৈরি হয়েছিল। সে কারো মুখ কল্পনা করে তাদের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারত। এখন জেক ছিল শিল্পীর পুতুল এবং সে মেরির দিকে বন্দুক কাক করল। মেরির জেককে গুলি করা ছাড়া কোনো উপায় ছিল না। জেক হতভম্ব হয়ে জেগে উঠল। সে জানত না কি হয়েছিল। মেরিকে তাকে খবরটা দিতে হলো। জেক, তোমার মানসিক সমস্যা আছে, তুমিই নকল নবিশ খুনি। মামলা বন্ধ হয়ে গেল। পুলিশ সহ সবাই বিশ্বাস করল যে জেক মানসিক রোগে ভুগছিল, কিন্তু আসলে শিল্পী যখন ইচ্ছা তখনই যে কাউকে তার পুতুল বানাতে পারত। সেই অদ্ভুত বয়ফ্রেন্ড, সেই পাগল বাসাহীন লোক এবং গোয়েন্দা জেক, তারা সবাই নকল নবিশ হতে পারত। শিল্পী ছিল সবার পিছনে। জেকের শেষকৃত্যের পর শিল্পী জেলের মনোবিদকে নিয়ন্ত্রণ করে মেরির কাছে এলো। একটা গর্বিত হাসি নিয়ে এসে মেরিকে বলল, খেলা চলছে এবং তুমিই পরবর্তী। কিন্তু সে জানত না যে মেরির কাছে একটা পরিকল্পনা ছিল। মেরি বলল, মনে হয় তুমি তোমার একটা বদ অভ্যাস ভুলে গেছো। আমি জানি তুমি পেন্সিলের মাথা চিবোতে পছন্দ করো। আমি সেই বিষ নিয়েছিলাম যা তুমি শিকারদের দিতে ব্যবহার করতে। এতক্ষণে বিষ তোমার শরীরে কাজ করা শুরু করে দিয়েছে। কথা শেষ হওয়ার সাথে সাথে শিল্পী হাঁপাতে শুরু করলেন এবং কিছুক্ষণ পরেই মেঝেতে পড়ে গেলেন। আর এভাবেই গল্পটা শেষ হলো। মেরি শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর খুনিকে শেষ করতে পারল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। আরও এরকম মজার মজার মুভির গল্প পেতে বেল আইকন প্রেস করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।